পুলিশ ফাইল। ওয়েল ডান মিস্টার রয়, ওয়েল ডান, ওয়েল ডান। তুমি মন্ডলের কেসটা ভালোভাবে হ্যান্ডেল করেছো। ভেরি গুড। আপনি আপনি একটা কাজ করুন, বসুন 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 আপনি। কি হয়েছে আপনার মেয়ে? আপনি আপনি প্লিজ শান্ত হন। আপনি বলুন কি হয়েছে? স্যার, ওর শ্বশুর বাড়ির লোকেরা ওকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে স্যার। সে কি? এখন আপনার মেয়ে কোথায় আছে? কলকাতা মেডিকেল কলেজে ও ভর্তি আছে স্যার। ও এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে স্যার। স্যার দেখবেন স্যার, ওরা যেন একজন ওরা চালা পায় স্যার। এই অবস্থার জন্য ওরা প্রত্যেকে দায়ী স্যার। আপনি আপনি শিওর যে আপনার মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা এই কাজটা করেছে? আমি শিওর আমার এই মেয়ের চরম সর্বনাশের জন্য ওরা দায়ী। ওরা দায়ী, ওদের ছাড়বেন না স্যার, ছাড়বেন না। আচ্ছা, ঘটনাটা কবে ঘটেছে? আজকে আজকে স্যার। স্যার, আমার মেয়ের শ্বশুরবাড়ির লোকেরা অনেক টাকার জন্য আমাকে জোর দিত। তা আমি কিছু টাকা ওদের দিয়ে দিয়েছি। তা আমি বলেছি যে এই বাকি টাকাটা আমি জোগাড় করছি। আমি বলেছিলাম যে আমি ওদের টাকাটা দিয়ে দেবো, কিন্তু আপনি নিশ্চিন্ত থাকুন, আগে এফআইআরটা করুন, তারপর আমরা দেখছি। টাকা দেখির কি আছে, এসব বাদ দে তো। আচ্ছা শোন, তুই নিজেকে দোষী ভাবছিস কেন বলতো? আমাদের কারোরই কোনো দোষ নেই, সবই ওর কপাল, বুঝলি তো? মাসি ঠিকই বলেছে, ওই মেয়েটা যদি আগে আমাদের কথা শুনতো না, তাহলে আজ আর এই অবস্থা হতো না। একদম ঠিক বলেছিস। শোন দিদি, আমার মনে হয় যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এটা আরো অনেক আগে হওয়া দরকার ছিল। এতদিনে ওই ডাইনিটা আমার দাদার ঘাট থেকে নামলো। তোরা একটু থামবি? আমার আর ভালো লাগছে না। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই সারা রাত ঘুমোসনি, এখন যা চান টান করে খেয়ে দে, একটু ঘুমো, সব ভালো লাগবে। ওদিকে গুনগুনের কি অবস্থা আমরা কেউ জানি না, আর এখানে বসে বসে শোনো, আমরা একটা বড় ভুল করে ফেললাম। কিচ্ছু ভুল করিসনি, ও মেয়ের মরাই ভালো। মা ঠিকই বলেছে, ওই মেয়েটা বেঁচে থাকলে না আমাদের অশান্তি আরো বাড়তো, আরো মেয়েটা জ্বালাতো। এখনো নিজেই জ্বলছে। আরে জ্বলুক জ্বলুক, বেহায়া মেয়ে ছেলে এখন নিজের বাপের শাস্তি পাচ্ছে। এখন হারে হারে টের পাচ্ছে আমার কথা না শোনার ফল। উফ! তোমরা একটু চুপ করো না, আমি আর নিতে পারছি না। অনুব্রত ওকে আছেন? না মানে আমার নাম অনুব্রত, কিন্তু আপনারা এখানে সত্যি তো? আপনাদের কি দরকার? আপনাদের আপনাদের এখনই থানায় যেতে হবে, আপনাদের নামে থানায় ডায়েরি করা আছে। ডায়েরি মানে কেন? মানে আমাদের অপরাধটা কি? গুনগুন বিশ্বাস কে হয় আপনাদের? আমার আমার স্ত্রী, মানে বাড়ির বউ। ও এখন কোথায় আছে? আমি বলছি, ও এখন কলকাতা মেডিকেল কলেজে ভর্তি আছে। আপনারা ওর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছেন। না 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 না, সব মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমরা কেউ গুনগুনের গায়ে আগুন ধরাইনি, ও নিজেই নিজের গায়ে আগুন ধরিয়েছে। তাই নাকি? তাহলে আপনারা থানা জানেননি কেন? না মানে আসলে বুঝেছি। রায়, ওনাদের অ্যারেস্ট করো। ওকে স্যার, এই আমাদের নিয়ে চলুন। কিন্তু আমরা তো কোনো দোষ করিনি স্যার। স্যার আপনারা ওই দোষ কি নির্দোষ কোর্টে গিয়ে বলবেন। চলুন 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 আগে চলুন। আজকের যে ঘটনা আপনাদেরকে দেখাতে চলেছি তা অন্য সব ঘটনা থেকে সম্পূর্ণ আলাদা। আজকের এই পর্বটা পুরোটা আপনাদের মন দিয়ে দেখা উচিত, কারণ আমি দৃঢ়ভাবে বলতে পারি আপনারা সচেতন হবেন, আগাম সতর্ক হবেন। শ্বশুরবাড়িতে অস্বাভাবিক গৃহবধূর মৃত্যু হলে অভিযোগের আঙুল ওঠে শ্বশুরবাড়ির বিরুদ্ধে, গ্রেপ্তারও হতে হয়। কিন্তু তদন্ত প্রক্রিয়া চলতে চলতে অনেক সময় জানা যায় আদৌ শ্বশুরবাড়ি দায়ী নয়। এমন বহু ঘটনার নজির আমরা পুলিশ ফাইলসের পর্বে দেখিয়েছি। আজকের এই ঘটনা ঠিক এমনই খাতে বইতে বইতে অন্যদিকে মোড় নেয়। স্থান কল্যাণীর সুগনা গ্রিনবেল্ট কলোনি, সাল 2013। দেখুন, ওনার শরীরের অবস্থা কিন্তু খুব একটা ভালো না।
তাই প্লিজ ওনাকে বেশি জোর করবেন না। ওকে ডাক্তার। গুনগুন দেবী, আপনার এই অবস্থার জন্য দায়ী কে? আমার বলুন বলুন, স্পিক আউট স্পিক আউট। আপনার গায়ে আগুনটা লাগালো কে? আমার শ্বশুর বাড়ি। আপনার স্বামী? আপনি আপনি বিশ্বাস করুন চন্দ্রজিৎ বাবু, আমরা আমরা কেউ গুনগুনের গায়ে আগুন লাগাইনি। ও ও নিজেই নিজের গায়ে আগুন দিয়েছে। কিন্তু আপনার শ্বশুর তো অন্য কথা বলছে। ও মিথ্যে কথা বলছে, আমরা কিচ্ছু করিনি। বেশ, মেনে নিলাম উনি না হয় মিথ্যে কথা বলছেন, কিন্তু মৃত্যুর সাথে লড়াই করা আপনার স্ত্রীও কি মিথ্যে কথা বলছে? মানে আপনার স্ত্রী পুলিশের কাছে বয়ান দিয়েছেন আপনারাই ওনার গায়ে আগুন ধরিয়েছেন। কি বলছেন আপনি? ঠিকই বলছি। মিথ্যে, এসব মিথ্যে স্যার। স্যার বিশ্বাস করুন স্যার, বৌদি বৌদি আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে স্যার। স্যার আমরা কিচ্ছু করিনি স্যার, বিশ্বাস করুন। উনি আপনাদের ফাঁসাচ্ছেন কেন? বোর্ডের টাকার জন্য। কত টাকা? অনেক টাকা। আমার বাবা দিলেও ওদের আর মেটেনি। ওরা বারবার টাকার জন্য চাপ দিতে শুরু করে। তারপর 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 যখন আমাদের পক্ষে আর টাকা দেওয়া সম্ভব হলো না, তখন ওরা আমার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আমার কিচ্ছু করার নেই। হাইকোর্ট আপনাদের জামিনের অর্ডার খারিজ করে দিয়েছে। কিন্তু কেন কেন খারিজ করেছে? আমরা আমরা তো কোনো অপরাধ করিনি, তাহলে কেন শুধু শুধু শাস্তি ভোগ করব? দেখুন, আপনারা বলছেন আপনারা কোনো অপরাধ করেননি, কিন্তু পুলিশ বা আদালত তো সে কথা মানছে না। তারা তো বলছে যে আপনারাই নাকি গুনগুন দেবীকে আগুনে পুড়িয়ে মারবার চেষ্টা করেছেন। কপাল, সব কপাল। কি অলক্ষণে যে মেয়েটাকে ঘরে নিয়ে এসেছিলাম বৌমা করে, ওই ওই একটা মেয়ে ছেলের জন্য আমাদের আমাদের আজ জেলে বসে কাটাতে হচ্ছে। তুই তুই ভদ্রভাবে কথা বল। তুই নিজের বৌদির সম্পর্কে কথাগুলো বলছিস। আমাকে ক্ষমা কর দাদা, আমি পারবো না। আচ্ছা আচ্ছা, এত কিছুর পরেও কি ওই ভদ্রতা নামক শব্দটা থাকতে পারে দাদা? আর ওই বৌদির জন্য আজকে আমাদের এই জেলে বসে জেলের ভাত খেতে হচ্ছে। দোষ কিন্তু একা তোর বৌদির নয়, সমানভাবে তোরাও দায়ী। কি 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 হলো? আপনি চুপ করে গেলেন কেন? না, কিছু না। দেখুন, এই কেস সম্পর্কে আমার কাছে কোনো কিছু লুকোলে আমার পক্ষে কিন্তু এই কেস জেতা মুশকিল হবে। আমরা কিছু লুকোবো না। আপনি খালি দেখুন না, কোনোভাবে যাতে আমাদের জামিনের ব্যবস্থাটা হয়ে যায়। আপনি হাইকোর্ট না হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যান, টাকার চিন্তা করবেন না। আমি যেখান থেকে পাবো আমরা টাকা জোগাড় করে দেবো। আপনি শুধু আমাদের এখান থেকে বেরোবার ব্যবস্থা করে দিন। অসম্ভব, অসম্ভব এখান থেকে ছাড়া পাওয়া। এই তোদের জন্য আমাকে জেলে পৌঁছতে হচ্ছে। তুমি আমাদের দোষ দিচ্ছ কেন মাসি? আমরা কি দোষ করেছি? তোমার কি মনে হয় এসবের জন্য আমরা দায়ী? কে দায়ী আমায় বলতো? বল আমাকে কে দায়ী? তোরা জানতিস না অনুব্রতর বউ কেমন, ওর বাবা কেমন? ওরে সত্যি যদি জানতাম তাহলে কি আমি অমন মেয়েকে আমার ছেলের বউ করে ঘরে আনতাম? বিশেষ করে গুনগুনের বাবার জন্য আজ আমাদের এই হাল। ভগবান,
শেষ পর্যন্ত কি আমাদের এই সারা জীবন জেলেই পচে মরতে হবে? তাই তো মনে হচ্ছে এখন। আরে 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 এটা কি করছো? ওরে ওরে, এই সারা জীবন জেলে বসে পচে মরার থেকে এরকমই ভালো। শান্ত হও। কোনো দোষ করলাম না, কিচ্ছু করলাম না, আর ওই মেয়েটা এইভাবে আমাদের ফাঁসিয়ে দিল। শান্ত হও মা। তোর ওই বৌমা আর তার বাবা মিলে আমাদের ভালোই নাকানি চোবানি খাওয়াচ্ছে। এই 1 বছর আগে একটা অশান্তি পোয়াতে হলো, আবার এই বছর ঘুরতে না ঘুরতে ভুল 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 করেছি আমি। ওই মেয়েটাকে সেদিন ঘরে ঢুকতে দিয়ে আমি মহা ভুল করেছি। সেদিন যদি ওই মেয়েটাকে ঘরে ঢুকতে না দিতাম তাহলে তাহলে আমাদের আজকে আর এই দিনটা দেখতে হতো না। রহস্য ক্রমশই ঘনীভূত হচ্ছে, তাই না? হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জলারা অগ্নিদগ্ধ গৃহবধূ গুনগুন তার এই অবস্থার জন্য দায়ী করছিল তার শ্বশুরবাড়ির সবাইকে, আর তার শ্বশুরবাড়ির লোকজন তাদের দুরবস্থার জন্য দায়ী করছিল তাকে। কেন? কোন আসল সত্য লুকিয়ে রয়েছে এই ঘটনার পেছনে? সেই সত্যটা আবিষ্কার হওয়ার আগেই মৃত্যু হলো গুনগুনের। গত 5/1/2013 তারিখ আনুমানিক বিকেল 5টার সময় ঘরের দরজা জানলা বন্ধ করে মেয়ের বাবার যেটা বক্তব্য, যে স্বামী এবং তার শ্বশুরবাড়ির লোকজন, নাম হচ্ছে সুবল বিশ্বাস, অনিতা বিশ্বাস, কালু বিশ্বাস, সুজাতা মণ্ডল, রীতা হালদার, সঙ্গে স্বামী সুব্রত বিশ্বাস, এরা সকলে মিলে একযোগে মারধর করে তার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে তাকে পুড়িয়ে মারে। মেয়েটা প্রথমে ওই তারিখে হসপিটালে ভর্তি হয় এবং হসপিটালে সে মেয়েটি 22 দিন বেঁচে ছিল। 22 দিন বেঁচে থাকার পর 23 দিনের মাথায় সে মারা যায়। সে দুখানা জবানবন্দিও দেয় ডাক্তারের, যেটাকে বলা হয় ডাইং ডিক্লারেশন, মৃত্যুকালীন জবানবন্দি। সেই জবানবন্দিতে সে মেয়েটি নিজে মুখে বলে ডাক্তারের কাছে যে তাকে এই শ্বশুরবাড়ির লোকজন কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারে। নিন, সই করুন এখানে। আগামীকাল মামলাটা কোর্টে উঠছে। কি মনে হচ্ছে আমরা আমরা জিততে পারবো তো? দেখুন, সরকার পক্ষের উকিলের কাছে আপনাদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ আছে, আর আপনার স্ত্রী মারা যাওয়ায় সবার সহানুভূতি এখন ওদের দিকেই থাকবে। তবে আদালত শুধু সহানুভূতির ওপর নির্ভর করে বিচার করে না, সঠিক তথ্য প্রমাণের ওপর বিচার করে। তবুও সবই বুঝতে পারছি, কিন্তু কিন্তু পুলিশ তো আমাদের কোনো কথাই শুনছে না। এবার এবার তো মনে হচ্ছে আমাদের আমাদের কোনো অপরাধ না করে সারাটা জীবন জেলে বসে পচে মরতে হবে। এখন আপনি একমাত্র ভরসা। আমার উপর আস্থা রাখুন, আর আপনার স্ত্রী সম্বন্ধে সবকিছু আমাকে খুলে বলুন। আমি কেসটা সবটা আবার নতুন করে স্টাডি করতে চাই। আমি আর গুনগুন দুজনেই কল্যাণীর সুগনা গ্রিনবেল্ট কলোনিতে থাকতাম। আমরা আমরা দুজনেই একই পাড়ার হলেও আমাদের কিন্তু দেখাশোনা করে বিয়েটা হয়েছিল। দূর, এখন আর টিফিনটাও দিতে পারলো না। গুনগুন, আরে তুমি গেলেটা কোথায়? টিফিনটা দাও। সাড়াও দেয় না, পুরো বোবা হয়ে গেল। আরে অফিসে এই নাও তোমার টিফিন। তখন থেকে আমি চিৎকার করে ডেকে যাচ্ছি, আরে সারা শব্দ দিতে পারছো না? সকাল থেকে খাটতে খাটতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঘর তোর পরিষ্কার করা, রান্না করা, বাসন মাজা সম্ভব কখনো? তা বাড়ির বউ এইটুকু কাজ করবে না? এটা এটুকু কাজ? এটুকু একদিন করেই দেখো না, তখন বুঝবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মেনে নিচ্ছি আমি কোনো কাজ করি না, সব কাজ তুমি করো। শোনা, তুমি কি রাগ করলে নাকি? ছাড়ো তো, আদিক্ষেতা করো না। 500 টাকা দাও না। 500 টাকা কি করবে? রূপালীদের কাছে একটা শাড়ি দেখেছি, ওটা কিনবো। এই তো গত মাসে তো একটা শাড়ি কিনলে, আবার এ মাসে? তো আগের মাসে
মাসে কিনেছি বলে এই মাসে শাড়ি কিনতে নেই? দেখো, আমি ওভাবে কথাটা বলতে চাই না। কি বলো তো, মধ্যবিত্তের সংসার তো, প্রত্যেক মাসে একটা করে নতুন শাড়ি সাজে না। সাজে না নাকি শাড়ি কিনে দেওয়ার মুরদ নেই? তুমি তুমি এভাবে কথা বলছো কেন? যা বাবা, কিভাবে কথা বললাম? যে সত্যি তাই তো বললাম। গুনগুন, গুনগুন, তুমি ভালো করে জানো যে আমি একটা বেসরকারি অফিসে একটা সামান্য চাকরি করি। আমাদের আমাদের টানাটানি সংসার, তার মধ্যে তোমার রোজ নতুন নতুন বায়না। আজকে এটা দাও, কালকে ওটা দাও। আমাদের সুবিধে অসুবিধার কথা যদি যদি তুমি অন্তত না বোঝো, তাহলে তাহলে কে বুঝবে? সুবিধা অসুবিধে তোমার কখনো সুবিধার সময় এসছে? যখনই কিছু কিনে দেওয়ার কথা বলি নাকে কান্না কাঁদো। মাঝে মাঝে তো মনে হয় যদি কিছু কিনে দেওয়ার মুরদই নেই তবে আমার বিয়ে কেন করেছো? বৌমা, বৌমা, তুমি ওর সঙ্গে এভাবে কথা বলছো কেন? আমার স্বামীর সাথে আমি কিভাবে কথা বলবো না বলবো সেটা দয়া করে আমাকেই বুঝে নিতে দিন। আপনাকে এর মাঝে নাক না গলালেও চলবে। বৌমা, গুনগুন, গুনগুন, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না? জানি, জানি বলেই ওনাকে বলছি আমাদের মাঝখানে না ঢুকতে। এটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। হতো না, খারাপটা হতো না যদি তুমি আমায় প্রথমেই 500 টাকাটা দিয়ে দিতে। হ্যাঁ, সারাদিন আমি অফিসে রক্ত জল করে পরিশ্রম করি, আর বাড়িতে তোমার এই উল্টো পাল্টা সব বায়না মেটাবো বলে না? সামান্য একটা শাড়ি চাওয়া তোমার কাছে উল্টো পাল্টা চাহিদা মনে হচ্ছে? হচ্ছে হচ্ছে, কারণ ওটা এখন 1-2 দিনের ব্যাপার না, এখন রোজকার গল্প হয়ে দাঁড়িয়েছে। বাবু, তুই একটু চুপ কর বাবা, আর কথা বাড়াস না। তুমি চুপ করো তো মা, তুমি জানো না ওর বায়নাটা না সহ্যের সীমা ছাড়িয়ে গেছে আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন তো তুই একটু চুপ কর। মা, আপনাকে আমাদের মাঝখানে কথা বলতে বারণ করলাম তো? সবসময় ছেলেমেয়ের মাঝখানে এসে ফোন কাটেন কেন? যান না, নিজে কাজ করুন। তুমি আবার মারলে? মারলাম, কারণ তোমার বাদরামি না দিনকে দিন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। চলো। তাই গুনগুন, আমার সোনা এখনো আমার উপর রেগে আছে। তাই গুনগুন, এই সকালবেলা গায়ে হাত তুলেছি বলে তুমি এখনো রেগে আছো? আরে বাবা, তুমি তখন ওরম করে বললে আর আমারও মাথাটা গরম হয়ে গেল। এই এরো না আমার দিকে। কি হলো? আমার শোনা এখনো রেগে আছে? আর রাগ করে না। শোনো না, আমরা দুজন যদি নিজেদেরকে না বুঝি তাহলে চলে বলো? তাই আমার দিকে একবার ফেরো না। ছাড়ো, বিরক্ত করো না। যা ঘাট হয়েছে আমার। শোনো না, আমি এই মাসে হবে না, আমি পরের মাসে একটা শাড়ি কিনে দেবো তোমায়, হবে? আমার আর শাড়ি লাগবে না। আমার ওপর খুব রাগ তোমার। তুমি আমায় ঘুমোতে দেবে না তো? তুই রাগ করে নিচে গিয়ে শুনছো কেন? আমার কাছে ওপরে এসো না। যখন কিছু কিনে দেওয়ার মুরদ হবে তখন আমায় কাছে দিবে। অনুব্রত রোজগার তেমন ছিল না বলে তাদের ভেতর অশান্তি নিত্যদিন লেগে থাকতো। এরই মধ্যে তাদের সন্তানও জন্মগ্রহণ করে। কেটে যায় 7টা বছর, কিন্তু এই 7 বছরের বিবাহিত জীবনে তারা মোটেই সুখী ছিল না। এমন সময় বাড়ির সবাইকে চমকে দিয়ে গুনগুন একটি প্রস্তাব দেয়। মা, এটা আমি কি শুনছি? আপনি কি শুনছেন সে আমি কি জানি। শুনলাম তুমি নাকি বাইরে চাকরি করতে বেরোবে। হ্যাঁ, কেন আপনাদের আপত্তি আছে? হ্যাঁ আছে, আপত্তি আছে মা, কারণ আমাদের বাড়ির বউরা বাইরে বেরিয়ে চাকরি কখনো করে না। কে কি করে না করে সে তো আমি জানি না, তবে আমি চাকরি করব। তুমি কেন বুঝতে পারছো না মা? এটা কলকাতা নয়, এখানে চাকরি করাটা ভালো লাগে না। আমার তো চাকরি করার প্রয়োজনই পড়তো না যদি আপনার ছেলে ভালো মাইনের চাকরি করত। ও যে কাজটা করে তাতে কোনো রকমের সংসার চলে। আমি একটা কিছু চাইলেও আমায় দিতে পারে না, তাই আমি চাকরি করতে বাধ্য হচ্ছি। শোনো, তুমি না একদম বাজে কথা বলবে না। তোমাকে কেউ কোনো কিছুতে বাধ্য করছে না। তোমার এই উল্টো পাল্টা চাহিদা যদি একটু ছেড়ে দাও না,
তাহলে দেখবে সব সমস্যা মিটে যাচ্ছে। আমার চাহিদা উল্টো না সোজা, সেটা দয়া করে আমাকেই বুঝে নিতে দাও। আমি তো আর তোমার কাছে হাত পাচ্ছি না। আমি নিজে চাকরি করে নিজের শখ পূরণ করতে চাইছি। তার মানে তুমি আমাদের কোনো কথা শুনবে না, তাই তো বৌমা? আপনাদের কথা শুনে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, আমি মেনে নিলাম যে তোমাকে চাকরি করতেই হবে, কিন্তু আমাদের সন্তানকে কে সামলাবে? কেন তুমি সামলাবে? আমি সামলাবো? হ্যাঁ, কেন? যখন তুমি চাকরি করো আমি বাচ্চা সামলাতে পারি, তখন আমি চাকরি করলে তুমি কেন বাচ্চা সামলাতে পারবে না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যা নয় তাই বলে চলেছো। শোনো, আমি তোমার সাথে তর্ক করতে চাই না। আমি নিজের শখ নিজে চাকরি করে পূরণ করতে চাই, আর আমি চাকরি করব, সে তোমরা যে চাই। বৌমা, বৌমা শোনো। বাবু, বাবু বৌমাকে বোঝা বাবা, ভালো করে বোঝা। ও এসব কি বলছে? আমি কি করবো বলো তো? তোমরা তো দেখলে আমি কত করে ওকে বোঝালাম। ও যদি আমার কোনো কথা শুনে ও ধরে বসে আছে। ওর ধারণা যে এই ভালো চাকরি আর রোজগার করাটা খুব সহজ। তবুও তোকে মানা কর বাবা, নইলে পাড়ায় তো ঢিডি পড়ে যাবে। এতে ঢিলি পড়ার কি আছে? 6-7 বছর ধরে সংসার করছি, আমি জানি একটা কিছু ভালো মন্দ চাইলে ওর কাছে টাকা থাকে না। তোর ভালো মন্দ চাওয়া পাওয়ার কথা আমার সব জানা আছে। কোথায় ভেবেছিলাম বিয়ের পরে সব বন্ধ হবে, তা নয়, আরো বেড়ে চলেছে। ওকে কেন বকাবকি করছো? আরে ওর স্বামীর কাছ থেকে কি ও এইটুকু আশা করতে পারে না? এই যে শোনো, এটা মোটেও এটুকু নয়, এটা অতিরিক্ত। তুমিও সেই একই সুর গাইতে শুরু করলে মা। যাই হোক, তোমার জামাই অনেক করেছে আমার জন্য, আর ওকে আমার জন্য কিচ্ছু করতে হবে না। আমি আমার নিজের জীবন কিভাবে কাটাবো ঠিক করে নিয়েছি। কি? তার মানে তুই চাকরি করবি? হ্যাঁ। আরে বাবা শোনো না, যদি জামাইয়ের ওইটুকু টাকায় সংসার না চলে তাহলে ওকে চাকরি করতেই হবে। তোর শ্বশুরবাড়ির লোকেরা জানে তারা মত দিয়েছে? তাদের মধ্যে কি প্রয়োজন? চাকরি করবো আমি, তাতে কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না। ও, তোর শ্বশুরবাড়ির লোকেদের তোর চাকরি করতে যাওয়ার কোনো মত নেই, তাই তো? ওই বাড়িতে তো সারাদিন এই একই অশান্তি হচ্ছে, আবার তুমিও এখানে শুরু করলে। ভালো লাগে না ছাতা। মেশোমশাই, মেশোমশাই। মনে হচ্ছে ওই রমেশ এসছে। দাঁড়াও, আমি দেখছি। এসো বাবা রমেশ, এসো এসো এসো। এতক্ষণ তো তোমার অপেক্ষাই করছিলাম। বসো 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 বসো। নমস্কার। নমস্কার। শোনো না, এ হচ্ছে গিয়ে রমেশ। হ্যাঁ, ওই রমেন কাকার ছেলে রমেশ। এ হচ্ছে আমার মেয়ে গুনগুন। এরই চাকরির কথা তোমাকে বলছিলাম। দেখুন, আপনি চাকরির কথা বলেছিলেন, কিন্তু এই মুহূর্তে আমার কাছে যে চাকরিটা আছে সেটা কিন্তু এখানে নয়, বাইরে। বাইরে? হ্যাঁ, বাইরে হলেও মাইনে কিন্তু খুব ভালোই দেবে। আচ্ছা আচ্ছা। ভালো মানে বেশ ভালো। তাছাড়া থাকা খাওয়া তো আছে। মাইনে ভালো হলে তো করাই যায়, কি বলো বাবা? হ্যাঁ, আরে এখন তো কত ভালো ভালো ঘরের মেয়েরাই তো বাইরে যাচ্ছে, তা তোর যেতে আপত্তি কোথায়? হ্যাঁ, তুই বাইরে কেন? তাহলে আপনি করছেন, তাই তো? তাহলে আপনি শিলিগুড়ি যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিন। শিলিগুড়ি? হ্যাঁ, আমি তো বললাম কাজটা বাইরে। তাছাড়া আমার আসল বাড়ি যেহেতু শিলিগুড়িতে, তাই আমি কাজ দিলে ওখানেই দিতে পারবো। হ্যাঁ, ও তো বললো বাইরে। তাছাড়া তো শিলিগুড়ি যেতে আপত্তি কোথায়? আরে বাবা, শিলিগুড়িতে গেলে তুই তো ভালোই থাকবি, এই প্রতিদিনকার এই ঝুট ঝামেলা থেকে মুক্তি পাবি, বুঝলি তো? কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হলো? আমার মেয়ে শ্বশুর বাড়ি সংসার ফেলে শিলিগুড়ি কাজ করতে যাবে? যাবে। হ্যাঁ যাব, আমি তাই যাব। সে কি বৌমা, তুমি এই সংসার শ্বশুর বাড়ি ছেড়ে অত দূরে চলে যাবে? গুনগুন শোনো না, তোমার তো শিলিগুড়িতে কি কাজ করার কোনো দরকার নেই। আরে বাবা, সামান্য কটা টাকা, তার জন্য বাড়ি থেকে তুমি অত দূরে যাচ্ছটা কেন? সেই কটা টাকা তুমি রোজগার করলে তো এমনটা হতো না। বৌমা শোনো মা, দেখো মা, দিনকাল তো ভালো নয়, আর তুমি তো জানো বাড়ির মেয়েরা বাইরে গেলে আজকাল কি হয়। কি হয়? হ্যাঁ, কি হয়? কি হয় তুমি জানো না? জানি, তবে তুমিই তো বলছো আমি নাকি ফুষ্টি নষ্টি করার জন্য বাড়ির বাইরে বের হচ্ছি। বৌমা, এসব কি আজে বাজে কথা বলছো তুমি? জিজ্ঞেস করুন আপনার ছেলেকে, বলেছে কিনা। গুনগুন, তখন আমি রাগের মাথায় কথাগুলো বলেছি। এখন এখন তুমি তোমার ভালোর জন্য কথাগুলো বলছি নাকি? তোমার কি দরকার অত দূরে গিয়ে কাজটা করার? শোনো না, এখানে কোনো একটা কাজ, আমি তোমার জন্য একটা কাজ খুঁজে দেবো। এখন আর সেটা সম্ভব নয়। আমি ওদের হ্যাঁ বলে দিয়েছি।
আর তাছাড়া আমি এত দূর এগিয়ে আর পিছুতে পারবো না। তাহলে তো ভালোই। তোমার কাছে সংসার সন্তান এগুলো কিচ্ছু না, কয়েকটা টাকার লোভ। ঠিক আছে, যেখানে ইচ্ছে যাও, আমি তোমাকে আটকাবো না। বাবু, এইসব কি বলছিস তুই? আমি একদম ঠিক কথা বলছি মা। ও কি ভেবেছে নাকি আমি আমার সন্তানকে না একাই মানুষ করতে পারবো? একদমই না। তুমি কি ভেবেছো আমি আমার সন্তানকে ফেলে রেখে চলে যাব? মানে মানে আমি ওকে আমার সঙ্গে নিয়েই যাচ্ছি। বৌমা, তারপর তারপর যা হলো তা তোর বলারই নয়। মানে আরে কি হলো তারপর? আমাকে সবটা খুলে বলুন অনুব্রত বাবু, তা নাহলে বুঝতেই পারছেন এই কেসটা জেতা আমার পক্ষে অসম্ভব। বাবু, তুই যা জানিস সব ওনাকে খুলে বল। অনুব্রতর কাছ থেকে আরো অনেক না জানা তথ্য জানতে পেরে আইনজীবী এই কেসের একটি দিশা খুঁজে পেলেন। মাই গড, এসব কথা আগে বলেনি তো? আমি সত্যি কিছু বুঝতে পারিনি। যাক, এবার একটা রাস্তা পাওয়া গেল। আমি কালই যাব শিলিগুড়ি। সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করতে শিলিগুড়ির উদ্দেশ্যে আইনজীবী রওনা দিলেন। আপনাদেরকে এর আগেও আমি জানিয়েছি যে এই ঘটনা অন্য সমস্ত ঘটনা থেকে সম্পূর্ণ আলাদা। তাই আজকের এই পর্বটা মন দিয়ে দেখুন কি হয় শেষ পর্যন্ত। আইনজীবী সমস্ত তথ্য সংগ্রহ করে এই কেস আবার নতুন করে শুরু করলেন। শুরু হয় এই ঘটনার আর এক মোড়। ইওর অনার, এই কেসটা জলের মতো সহজ। আসামির কাঠগড়ায় যারা নিষ্পাপ মুখে দাঁড়িয়ে রয়েছেন তারা প্রত্যেকে এক একজন নির্মম খুনি। এনারা শুধুমাত্র এনাদের গৃহবধূ গুনগুন দেবীকে খুনি করেননি, গুনগুন দেবীর বাবা মায়ের ভালোবাসা, আশা, ভরসা, স্বপ্ন সবকিছুকে হত্যা করেছেন শুধুমাত্র পণের জন্য। এনারা গুনগুন দেবীর গায়ে কেরোসিন তেল ঢেলে তাকে পুড়িয়ে মেরেছে। না 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 ধর্মপাত্র, বিশ্বাস করুন, আমরা এসব কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। মিথ্যে কথা, আপনারা মিথ্যে কথা বলছেন। গুনগুন দেবীকে আপনারাই পুড়িয়ে মেরেছেন। আপনারা গুনগুন দেবীর উপর পণের টাকার জন্য বারবার চাপ দিতেন, আর গুনগুন দেবীর বাবা আপনাদের এই পণের টাকা দিতে না পারার জন্য আপনারা গুনগুন দেবীর গায়ে কেরোসিন তেল ঢেলে তাকে পুড়িয়ে মেরেছেন। হ্যাঁ ইওর অনার, গুনগুন দেবী মারা যাবার সময় এই সমস্ত কথা নিজে বলে গেছেন। গুনগুন দেবীর মৃত্যুকালীন জবানবন্দি মহামান্য আদালতের সামনে পেশ করা হোক। ইওর অনার, গুনগুন দেবী নিজে মারা যাবার আগে পুলিশকে বলেছেন যে তার শাশুড়ি তার গায়ে কেরোসিন তেল ঢেলে তাকে পুড়িয়ে মেরেছে, আর বাকিরা তাকে সাহায্য করেছে। না না জজ সাহেব, সব মিথ্যে, সব মিথ্যে, বিশ্বাস করুন, আমরা কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি। মৃত্যুর আগে কেউ মিথ্যে কথা বলে না জজ সাহেব, তাই আমি চাইবো যে এদের প্রত্যেকের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়, যাতে ভবিষ্যতে কোনো শ্বশুর বাড়ি তার বউয়ের প্রতি এই রকম আচরণ করার আগে বহুবার ভাবতে বাধ্য হয়। মাই লার্নেড ফ্রেন্ড, আপনার বলা হয়ে গেলে এবার আমি কিছু বলি। আপনার তো এখানে কিছু বলারই নেই, কোনো বলার প্রয়োজনই নেই, কারণ কেসটা জলের মতো সহজ। আসামিরা কাঠগড়ায় দাঁড়িয়ে, তাই আমি মহামান্য আদালতের কাছে প্রার্থনা করব এদের প্রত্যেকের যেন ফাঁসির সাজা হয়। দ্যাটস অল ইওর অনার। জজ সাহেব, সাজা শোনানোর আগে এই কেস সম্পর্কে আমার কিছু বলবার আছে। ধন্যবাদ। জজ সাহেব, আপাত দৃষ্টিতে এই কেসটা সরল মনে হলেও আসলে কিন্তু সরল নয়। আমার মক্কেলরা সবাই নিরপরাধ। তারা গুনগুন দেবীর গায়ে আগুন লাগিয়ে গুনগুন দেবীকে খুন করবার চেষ্টা করেননি। কিন্তু হ্যাঁ,
আমি জানি গুনগুন দেবী মারা যাওয়ার আগে তার শ্বশুরবাড়ির লোকেদের ওনার মৃত্যুর জন্য দায়ী করে গেছেন, কিন্তু ওনারা সত্যি খুনটা করেননি। তাহলে কে খুন করেছে? জজ সাহেব, খুনটা কে করেছে সেটা জানার জন্য আমাদের অনুব্রত এবং গুনগুনের বিবাহিত জীবনের কিছু ঘটনা জানা অবশ্যই দরকার। ওনাদের বিয়ে হয় 6-7 বছর আগে। শোনো, আমি তোমার সাথে তর্ক করতে চাই না। আমি নিজের শখ নিজে চাকরি করে পূরণ করতে চাই, আর আমি চাকরি করবই, সে তোমরা যে চাই বলো। বৌমা শোনো। দেখুন, আপনি চাকরির কথা বলেছিলেন, কিন্তু এই মুহূর্তে আমার কাছে যে চাকরিটা আছে সেটা কিন্তু এখানে নয়, বাইরে। বাইরে? হ্যাঁ, বাইরে হলেও মাইনে কিন্তু খুব ভালোই দেবে। আচ্ছা আচ্ছা। ভালো মানে বেশ ভালো। তাছাড়া থাকা খাওয়া তো আছেই। মাইনে ভালো হলে তো করাই যায়, কি বলো বাবা? হ্যাঁ, তাহলে আপনি শিলিগুড়ি যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিন। শিলিগুড়ি? গুনগুন দেবীর শিলিগুড়িতে কাজ করতে যাওয়ার সঙ্গে এই কেসের কি সম্পর্ক? আমার মনে হয় আমার লার্নেড ফ্রেন্ড এইসব কথা বলে মহামান্য আদালতের মূল্যবান সময় নষ্ট করছে। আর আপনি যদি মনে করেন এইসব কথা বলে কেসের মোড় ঘোরাতে চাইছেন, তাহলে আপনি ভুল করছেন। জজ সাহেব, আমি আদালতের মূল্যবান সময় নষ্ট করছি না, কারণ গুনগুন দেবী শিলিগুড়িতে যাবার পর থেকেই শুরু হয় এই কেসের আসল রহস্য। মানে? শ্বশুরবাড়ির বারণ সত্ত্বেও গুনগুন দেবী যখন শিলিগুড়িতে আয়ার কাজ করতে যান, প্রথম দিকে সব ঠিকঠাক ছিল, কিন্তু তারপর হঠাৎ একদিন অনুব্রতর কাছে একটা ফোন আসে। আমার গুনগুনের বড় বিপদ, তুমি ওকে বাঁচাও বাবা। বিপদ মানে কি হয়েছে? গুনগুনকে পুলিশ অ্যারেস্ট করেছে। কেন? দেখো বাবা, এত কথা ফোনে আমি বলতে পারবো না। আমাদের এক্ষুনি শিলিগুড়ি থানায় যেতে হবে। তুমি চলে এসো বাবা। থানায়? বাবা দেখো, তুমি কিন্তু দেরি করো না, এক্ষুনি চলে এসো। আমি ফোনটা রাখছি। হ্যাঁ, ঠিক আছে। এই বাবু কি বললো? কার কি হয়েছে? থানার কথা কি বলছিল? হ্যাঁ, গুনগুনকে শিলিগুড়ি পুলিশ অ্যারেস্ট করেছে। আমাকে এক্ষুনি শিলিগুড়ি যেতে হবে। এখানে একটা সাইন করুন। ওনাকে 10,000 টাকার বন্ডে সাইন করে ছেড়ে দেওয়া হচ্ছে, মানে এই নয় যে উনি সম্পূর্ণরূপে ছাড়া পাচ্ছেন। ওনার ওপর আমাদের 24 ঘন্টা নজর থাকবে, কারণ উনি যে অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন তার থেকে মুক্তি পাওয়া এত তাড়াতাড়ি সম্ভব নয়। ওনার থেকে আমাদের অনেক তথ্য জানা বাকি আছে, সুতরাং আমরা যখনই ডাকবো ওনাকে থানায় এসে হাজিরা দিতে হবে। স্যার, সে তো আসতেই হবে। এখন আপনারা আসুন। গুনগুন দেবী কি এমন অপরাধ করেছিল যার জন্য পুলিশ ওনাকে অ্যারেস্ট করে এবং 10,000 টাকা বন্ড দিয়ে ওনাকে ছাড়াতে হয়? বলছি ধর্মাবত, বলছি, গুনগুন দেবী শিলিগুড়িতে যে বাড়িতে থাকতেন সেই বাড়ির মালিকের সঙ্গে যোগসাজশে উনি নারী পাচার চক্রের সঙ্গে যুক্ত হয়ে যান। হ্যাঁ, গুনগুন দেবী নাবালিকা মেয়েদের কলকাতা থেকে এনজিপি এবং এনজিপি থেকে কলকাতায় নিয়ে আসা যাওয়া করতেন। টাকা পয়সার প্রতি প্রচন্ড লোভই ওনাকে এই ঘৃণ্য অপরাধের দিকে ঠেলে দেয়, কিন্তু অপরাধ কখনো চাপা থাকে না। 3/5/2012 তারিখে শিলিগুড়ি থেকে কলকাতায় একটি নাবালিকা মেয়েকে নিয়ে আসার পথে উনি এনজিপির জিআরপির হাতে অ্যারেস্টেড হন। মিথ্যে কথা ইওর অনার, এটা মিথ্যে কথা ইওর অনার। উনি নিজের ক্লায়েন্টদেরকে বাঁচাতে মৃত গুনগুন দেবীর নামে অভিযোগ আরোপ করছেন। আপনার কথা যদি সত্যি হয় তাহলে আপনি আদালতে প্রমাণ পেশ করুন। হ্যাঁ ধর্মাবত, প্রমাণ আমার সঙ্গেই আছে। সেই মেয়েটি নিজের বাড়িতে থাকতো না,
সেই মেয়েটি থাকতে হচ্ছে শিলিগুড়িতে। তার স্বামী ছিল একটা প্রাইভেট কোম্পানিতে সামান্য চাকরিজীবী। সেই টাকায় তার সংসার চলতো না, বা তার যা যা ডিমান্ড ছিল ফুলফিল হতো না। সেই কারণে সে শিলিগুড়িতে কাজে যায়। শিলিগুড়িতে কাজে যাওয়ার পর সেখানে সে একটা নারী পাচার চক্রে জড়িয়ে পড়ে, এবং 2012 সালে শিলিগুড়িতে একটা মাইনর গার্লকে পাচার করছে এমতো অবস্থায় তাকে শিলিগুড়ি জিআরপি তাকে অ্যারেস্ট করে। এই কেস কানেকশানে সে অ্যারেস্ট হয়। অ্যারেস্ট হওয়ার পর সে দীর্ঘদিন জেলে থাকে। জেলে থাকার পর পরবর্তীকালে তার বেল হয়। এই বেলটা করাই হচ্ছে তার বাবা এবং তার স্বামী। কিন্তু তার থেকে তো এটা প্রমাণ হয় না যে ওনারা খুনটা করেননি। হ্যাঁ, এটা প্রমাণ হয় না ঠিকই, কিন্তু তারপর থেকেই গুনগুন দেবী তার শ্বশুরবাড়ির লোকেদের কাছে ছোট হতে থাকে। আর তারপর থেকেই এই ঘৃণ্য অপরাধের জন্য গুনগুন দেবীর তার বাড়ির এবং বাড়ির বাইরের লোকেদের সকলের সামনে তাকে হেনস্থা হতে হয়, যা সহ্য করা গুনগুন দেবীর পক্ষে ক্রমাগত অসহ্য হয়ে ওঠে। সত্যি তোরা পারিসও বটে, এত কিছুর পর ওই মেয়েটাকে বাড়িতে এনে তুল। ঠিকই বলেছো মাসি। মা, আমার শ্বশুরবাড়ি যদি এসব জানতে পারে না, একবারে ছিছি করবে। সত্যি কথাই তো। আরে বাবা, আমার একদম ইচ্ছে নেই যে ওই রকম মুখ পুরি হতচ্ছাড়িটাকে এই বাড়িতে রাখি। বাইরে থেকে মুখ পুড়িয়েছে দেখো, কেমন ঠেটার মতো দাঁড়িয়ে আছে দেখো, যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। আহা, অমন করে বলছিস কেন? বাইরে তো রোজগার করতেই গিয়েছি। এই যে লাট সাহেবী মেয়ে, কত টাকা শিলিগুড়ি থেকে রোজগার করে আনলে গো? আরে রোজগার তো খুব ভালোই হচ্ছিল, মাঝে যখন নাচতো নবাবী কায়দা দেখে বুঝিসনি? আর এখন পুলিশ সব বাজেয়াপ্ত করে নিয়েছে। আরে না না, সব কথাই নিয়েছে। আরে এখন ওর কাছে অনেক কিছু আছে, দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, অনেক কিছু আছে। আর কি আছে গো? কেন, দেখতে পাচ্ছিস না? কই না তো, কিছুই তো নেই। আরে বাবা, মুখে চুনকালি মেখে বসে আছে, সেটা তোরা দেখতে পাচ্ছিস না? সত্যি দিদি, তুই পারিসও বটে। দেখ, এত কিছু শোনার পরেও কেমন লাজ লজ্জার মাথা খেয়ে বেহায়ের মতো এখানে দাঁড়িয়ে আছে। আমি হলে না তক্ষুনি গলায় দড়ি দিত। মা, লাজ শরম থাকলে কি আর এই বাড়িতে উঠতো? তুমিও না যা বলেছিস। কতদিন যে ঘাড়ের ওপর বসে জ্বালাবে ভগবানই জানে। দেখো দেখো, ওই বউটা না মেয়ে পাচার করতে গিয়ে ধরা পড়েছিল। ও এখানে থাকে? হ্যাঁ, ওই তো ওদিকের বাড়িতেই থাকে। এমন বিহায়া মেয়ে আমি বাপের জন্মেও দেখিনি, বুঝলে? নিজের একটা ছোট মেয়ে থাকতে কি করে ও নাবালিকা মেয়ে পাচার করতে বলো তো? তা ওকে পুলিশ ছাড়লো কেন? ওর মতো মেয়েদের তো সারা জীবন জেলে ভরে রাখা উচিত। কিন্তু এটার থেকে কি প্রমাণ হলো ইওর অনার? এটা তো জানাই গেল না যে গুনগুন দেবীর গায়ে কে আগুন লাগিয়েছে। গুনগুন দেবীর গায়ে কেউ আগুন লাগায়নি, গুনগুন দেবী আত্মহত্যা করেছে। কি আত্মহত্যা? হ্যাঁ, আত্মহত্যা। নারী পাচারকাণ্ডে ধরা পড়ার পর ওনাকে পথে ঘাটে বিভিন্ন জায়গায় হেনস্থা হতে হচ্ছিল। তার থেকে মুক্তি পেতেই উনি আত্মহত্যা করেন। কিন্তু গুনগুন দেবী তো মারা যাওয়ার আগে পুলিশকে এই বয়ান দিয়েছেন যে তার শ্বশুরবাড়ির লোকেরাই তাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। উনি মিথ্যে বয়ান দিয়েছেন, কারণ উনি মনে মনে ওনার এই অবস্থার জন্য ওনার শ্বশুরবাড়ির লোকেদের দায়ী করেন। তাই ওনাদের ফাঁসানোর জন্য উনি এই মিথ্যে বয়ান দিয়েছেন। তাই নাকি? মহামান্য আদালতের সামনে সেটা প্রমাণ করতে পারবেন তো? অবশ্যই। জজ সাহেব, আমি মালতী দেবীকে কাঠগড়ায় আসতে অনুরোধ করব। মালতী দেবী, ওনার নিজের কানে শুনেছেন যে গুনগুন দেবী তার নিজের গায়ে নিজেই আগুন লাগিয়েছেন। আদালত আজকের জন্য মুলতবি করা হলো। আগামী বুধবার এ মামলার রায় ঘোষণা করা হবে। দিস ইজ এ ফিট কেস ফর কাস্টডি ট্রায়াল। একদম কাস্টডি ট্রায়াল হয়। 3.5 বছর ধরে কাস্টডি ট্রায়াল হওয়ার পর এই মামলাটা খালাস হয়। খালাস হওয়ার যে গ্রাউন্ডগুলো খুব ভাইটাল গ্রাউন্ড, যে ট্রায়াল যখন শুরু হলো, মেয়ের বাবা এসে বলল যে যাবতীয় জিনিসপত্র দিয়েছে টিয়েছে,
সোনা দানা, খাট, বিছানা, সব বালিশপত্র, তার কোনো ক্যাশ মেমো সে দেখাতে পারেনি ডিউরিং ট্রায়ালে। সেই যে ক্যাশ টাকা দিয়েছে, কোন লোকের সামনে দিয়েছে, কাকে দিয়েছে, কবে দিয়েছে, তার কোনো প্রত্যক্ষ এভিডেন্স সে দিতে পারেনি। মামলা চলাকালীন যেটা সবচেয়ে ভাইটাল দেখা যায় যে বাবা এফআইআর করার সময় যে বাবা তার মেয়েকে নারী পাচার চক্রে বেল করে নিয়ে আসলো, সেই এন্টার ইনসিডেন্ট সে পুরো চেপে গেল, সাপ্রেস করে গেল। সাপ্রেস করে গিয়ে সে বলল যে তার মেয়ের ওরকম কোনো ঘটনাই সে জানে না, সে এই ধরনের জন্য মেয়ের মৃত্যু হয়েছে। কিন্তু ডিউরিং ট্রায়াল আমরা সেই সব ডকুমেন্ট ওখান থেকে কালেক্ট করি। আসামির ইনফরমেশন আমাদের দেয় যে তার বউ এই কেস কানেকশানের ভেতরে ছিল, তার ওখানে ভোটার কার্ড পর্যন্ত ছিল, তার নামে গ্যাসের যে ডকুমেন্ট পর্যন্ত ছিল, সেই কেস কানেকশানের কাগজ আমরা কালেক্ট করি, তার সার্টিফাইড কপি এনে আমরা এই কেসে সাবমিট করি যে সে যে তারিখে বলছে অশান্তি হয়েছে, ঝামেলা হয়েছে, মারধর করা হয়েছে, সেই সব তারিখে আদৌ সে বাড়িতেই ছিল না, সে ছিল হচ্ছে শিলিগুড়িতে। এখানে যে ডাইং ডিক্লারেশনটা রেকর্ড আছে, সিম্পলি একটা 4 লাইনের ডাইং ডিক্লারেশন রেকর্ড করা আছে যে মেয়েটাকে তার শ্বশুরবাড়ির লোকজন পুড়িয়ে মারে। কিন্তু দেখা যাচ্ছে সেই ডাইং ডিক্লারেশনটা করার আগে ডাক্তার তার কোনো ফিট সার্টিফিকেট দেয়নি, দ্যাট শি ওয়াজ ফিজিক্যালি ফিট অ্যান্ড নর্মাল, এই ধরনের কোনো সার্টিফিকেট নেই। যে কোনো বার্ন পেশেন্টকে পেটিড্রিন, ক্যাম্পোস, ফোর্টউইন এই ধরনের ইঞ্জেকশন দেওয়া হয়, এখানেও দেওয়া হয়েছিল। এই ধরনের ইঞ্জেকশনের ডিউরেশন থাকে হচ্ছে 4 থেকে 6 ঘন্টা। পেটিড্রিন, ক্যাম্পোস দেওয়ার ঠিক 1 ঘন্টার মাথায় দেখা যাচ্ছে ডাইং ডিক্লারেশনটা রেকর্ড করা হচ্ছে। তাহলে পেশেন্টের মেন্টাল স্টেটটা রেকর্ড করা খুব জরুরি, সেটা করা হয়নি। সেকেন্ডলি, যে ডাক্তার রেকর্ড করেছে বলছে সেই ডাক্তার যে আদৌ ওই দিনকে ডিউটিতে ছিল, তার ডিউটি রেজিস্টার তাকে চ্যালেঞ্জ করা হলে সে দেখাতে পারেনি। পুলিশ ডিউরিং ইনভেস্টিগেশন রেজিস্টারটাও কালেক্ট করতে পারেনি। এই সমস্ত কারণগুলো প্লাস ডাইং ডিক্লারেশন এমন একটা এভিডেন্স, যে এভিডেন্সটা হচ্ছে সাপোর্টিভ এভিডেন্স। ডাইং ডিক্লারেশনটাকে সাপোর্ট করার মতো কোনো এভিডেন্স এই কেস কানেকশানে ছিল না। কোর্ট পুরো ঘটনাটা বিচার করেছে। টর্চারের কোনো ইনসিডেন্ট 498 যে টর্চারের ইনসিডেন্ট, সেটা আদৌ কোনো আসেনি কেসে, কারণ মেয়ে তো ওখানে ছিলই না, মেয়ে থাকতোই না। আর মৃত্যুর কারণ বলতে যেটা বুঝিয়েছে যে এদের অত্যাচার, মারধর, আদৌ সেরকম কোনো ঘটনা ঘটেনি। একটা মার্ডার কেসে যদি কাউকে মারতে হয়, সবাই মিলে যদি কেরোসিন তেল ঢালে, তাহলে কতগুলো কেরোসিন তেলের জার সিজ হওয়া উচিত? অন্ততপক্ষে 4 থেকে 5টা, একটাও সিজ হয়নি। সে মেয়েটার ওয়্যারিং অ্যাপারেলস যদি সিজ হয়, সেটা সিজার থাকতে হবে, সেরকম কোনো সিজ হয়নি। যে ঘরটায় পোড়ানো হচ্ছে সেই ঘরটা তো বার্ন মার্কস থাকবে, কোনো বার্ন মার্কস তার ঘরে পাওয়া যায়নি। আজকের এই ঘটনা থেকে একটা বিষয় পরিষ্কার, যে ক্রাইম নেভার পেস। অপরাধী যতই চালাক হোক না কেন, আইনের হাতে তাকে ধরা পড়তেই হবে। পুলিশ ফাইলসে এর আগেও বহু বধূ নির্যাতনের ঘটনা আমরা আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু আজকের এই ঘটনা ছিল সম্পূর্ণ ভিন্ন। মানুষের অতিরিক্ত লোভ তাকে খাদের কিনারায় এনে দাঁড় করায়। মেয়েদের স্বাবলম্বী হওয়া অত্যন্ত জরুরি, কিন্তু পরিবারকে উপেক্ষা করে নয়। খবরের কাগজে সবটা লেখা থাকে না, কিন্তু সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সতর্ক থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।